আচ্ছা, হাইড্রোজেন বর্ণালী। তো বর্ণালী কিভাবে তৈরি হয় এটা আমাকে একটু বলো তো বিনয়। বর্ণালী কিভাবে তৈরি হয়? ভাই আহ আলো, এই যে আহ, পরমাণু যখন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে গমন করে, তখন পরমাণুর যে ইলেকট্রন যখন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে গমন করে, তখন কিছু শক্তির বিকিরণ করে। সেই শক্তি আলো হিসেবে বের হয়ে আসে, যেগুলা আমরা বর্ণালী বলি। আর যখন কোনো চৌম্বক ক্ষেত্রের প্রভাবে আলো, মানে ওই ওই বর্ণালী যখন ওই বের হওয়া আলো যখন আমরা কোনো চৌম্বক ক্ষেত্রে রাখি, তখন চৌম্বক ক্ষেত্রের প্রভাবে সেটা আরো ভাগে ভেঙে যায়, সেটার এই বর্ণালী বলে। আর এই প্রভাবটা জিমেন প্রভাব, ভেরি এরকমই মনে হয় আচ্ছা, খুব সুন্দর বলার চেষ্টা করেছো। ভেরি গুড। আচ্ছা, বর্ণালী। বর্ণালীটা তৈরি হয় কিভাবে এটা একটু বলে দিই। সেটা হচ্ছে কোন একটা পরমাণুতে যখন তুমি কোনো শক্তি দেয়া হয়, সেটা হতে পারে তড়িৎ শক্তি, সেটা হতে পারে চুম্বক শক্তি, সেটা হতে পারে বিদ্যুৎ শক্তি, সেটা হতে পারে চাপ শক্তি, তাপ শক্তি, যে কোনো ধরনের শক্তি। তো যখন পরমাণুতে শক্তি দেওয়া হয়, তখন ওই পরমাণুতে যে ইলেকট্রন গুলো আছে এই ইলেকট্রন গুলা সেই শক্তিটা শোষণ করে ইলেকট্রন পরমাণুতে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে। যখন ওই শক্তির উৎসটা সরাই ফেলা হয়, তখন ইলেকট্রন গুলো আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর আসে। সো আমি যদি বলি যে এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, আর এইটাকে যদি বলি যে উচ্চ শক্তি স্তর, তো ইলেকট্রন গুলা প্রথমত স্বাভাবিক অবস্থায় নিম্ন শক্তি স্তরে অবস্থান করে। ঠিক আছে, গ্রাউন্ড স্টেট এটাকে বলা হয়, গ্রাউন্ড স্টেট। তো এই গ্রাউন্ড স্টেটে অবস্থান করে ইলেকট্রন গুলা, যখন এই ইলেকট্রন গুলাকে বাইরে থেকে শক্তি দেওয়া হয়, তখন এই ইলেকট্রন গুলা সেই শক্তি শোষণ করে। শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায়। সো এখানে একটা এমসিকিউ হতে পারে, ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন আলো বা শক্তি কি করে? শোষণ করে। এরপরে শক্তির উৎসটা যদি সরাই ফেলা হয়, আর এই উচ্চ শক্তি স্তরটাকে বলা হয় এক্সাইটেড স্টেট। হ্যাঁ, উচ্চ উচ্চ শক্তি স্তর। তো ইলেকট্রন যখন আবার কি করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফেরত আসে, তখন শক্তিটা কি করে? বিকিরণ করে। তাহলে আরেকবার বলতেছি কি, যে পরমাণুতে শক্তি প্রয়োগ করা হলে ইলেকট্রন গুলা সেই শক্তি শোষণ করে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে। এর পরবর্তীতে ইলেকট্রন শক্তির উৎসটা সরায় নেওয়ার পর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর আবার ফেরত আসে। ফেরত আসার সময় ইলেকট্রন কি করে? শক্তি বিকিরণ করে। আর এই বিকিরণের সময় একটা বর্ণালী তৈরি হয়। ঠিক আছে, বিকিরণকৃত যে শক্তিটুকু আছে এগুলা বর্ণালী বা আলো হিসেবে নির্গত হয়, এটাকে বলা হয় বর্ণালী, বা এইভাবে বর্ণালীটা তৈরি হয়। হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে হাইড্রোজেনকে যদি কোনো একটা গ্যাস নলে নেওয়া হয়, ঠিক আছে, কোন একটা গ্যাস নলের মধ্যে তোমার হচ্ছে হাইড্রোজেনের অসংখ্য পরমাণু নেওয়া হয়, ঠিক আছে, অণু নেওয়া হয়। হাইড্রোজেন অণুকে নেওয়া হয়, হাইড্রোজেন অণুকে নিয়ে এইখানে নিম্ন চাপে বিদ্যুৎ ক্ষরণ করা হয়। এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে। নিম্ন চাপে কি করা হয়? বিদ্যুৎ ক্ষরণ করা হয়। তো নিম্ন চাপে যখন বিদ্যুৎ ক্ষরণ করা হয়, তখন এই হাইড্রোজেন অণুগুলা ভেঙে যায় এবং অসংখ্য হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। সো হাইড্রোজেন পরমাণুতে পরিণত হলে এই যে তুমি বিদ্যুৎ শক্তি দিচ্ছ বা হচ্ছে চাপ শক্তি দিচ্ছ, এগুলোর জন্য হাইড্রোজেন পরমাণুতে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলা ওই শক্তি শোষণ করে। শক্তি শোষণ করার পর তারা উচ্চ শক্তি স্তরে চলে যায়। হ্যাঁ, উচ্চ শক্তি স্তরে চলে যায়। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই, হাইড্রোজেনের ক্ষেত্রে তো শক্তি স্তরই একটা, তাহলে অনেকগুলো শক্তি স্তর পাইলেন কোথায়? তো যখন হচ্ছে শক্তি শোষণ করে, তখন ধারণা করে নেওয়া হয় অনেকগুলো শক্তি স্তর। ঠিক আছে, তো ইলেকট্রন গুলা শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে চলে যায়। এর পরবর্তীতে যখন ইলেকট্রন আবার নিম্ন শক্তি স্তরে ফেরত আসে, তখন বর্ণালী তৈরি হয় এবং এক ধরনের গোলাপি বর্ণের দ্যুতি দেখা যায়। ঠিক আছে, গোলাপি বর্ণের দ্যুতি দেখা যায়। এমসিকিউতে কিন্তু এই জিনিসগুলো আসবে, যে হাইড্রোজেন বর্ণালীর ফলে যে বর্ণালীটা তৈরি হয়, সেই বর্ণালীর কালারটা কেমন হয়? কেমন কালার হয় বিনয়? জি ভাই। কেমন কালার হয় হাইড্রোজেনের ক্ষেত্রে? হাইড্রোজেন বর্ণালী কেমন? ভাই বলতে পারি না, মনে হয় কেন? এখানে কি লেখা আছে? গোলাপি। আমি খেয়াল করিনি, সরি, আমি একটু একটু খেয়াল করো, হ্যাঁ, গোলাপি বর্ণ। আচ্ছা,
এখন এইখানে ঢুকতে এই পারে। শুধু গোলাপি বর্ণটাই তৈরি হয় না, এখানে বর্ণালীতে অনেকগুলা রেখা দেখা যায়। ঠিক আছে, অনেকগুলা রেখা দেখা যায়। তুমি যেটা বললা, বিনয় যেটা বললা যে অনেকগুলা রেখা দেখা যায়। তো এই রেখাগুলার রেখা বা হচ্ছে বর্ণালীতে বিভিন্ন সিরিজ দেখা যায়, বর্ণালীর সিরিজ। তো ইলেকট্রন গুলা যখন হচ্ছে ফেরত আসে, তখন কোন শক্তি স্তরে আসতেছে সেটার উপর ডিপেন্ড করে হাইড্রোজেন বর্ণালীকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, আমি যদি N1 কে নিম্ন শক্তি স্তর বলি, নিম্ন শক্তি স্তর, আর N2 কে যদি বলি উচ্চ শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর, তাহলে খেয়াল করো, যখন ইলেকট্রন গুলা ফেরত আসে, ফেরত আসলে কোথায় আসবে? নিম্ন শক্তি স্তরে আসবে। তো N1 এর মান যদি হয় 1, অর্থাৎ ইলেকট্রন গুলা যদি 1 নাম্বার শক্তি স্তরে ফেরত আসে, তখন বর্ণালীতে যে রেখার বা সিরিজের দেখা যায় সেটাকে বলা হয় হচ্ছে লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ। তো 1 নাম্বার শক্তি স্তরে যদি ইলেকট্রন ফেরত আসে, তখন বর্ণালীতে যে সিরিজটা পাওয়া যায় তাকে বলা হয় কি? লাইম্যান সিরিজ। শান্ত, বলতো যে এইটার ক্ষেত্রে, লাইম্যান সিরিজের ক্ষেত্রে N2 এর মান কত কত হতে পারে? ভেন্টুর মান টু মানে ওয়ানের থেকে যত বড় হতে পারে, রাইট, অনেক থেকে বড়। 2 3 ডট 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 অসীম হইতে পারে, ইনফিনিটি হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রন গুলা যদি 2 নাম্বার শক্তি স্তরে ফেরত আসে, অর্থাৎ ইলেকট্রন ফেরত আসার সময় নিম্ন শক্তি স্তর যদি হয় 2, তখন এখানে তৈরি হয় কি? বামার সিরিজ। কি সিরিজ? বামার সিরিজ। সেক্ষেত্রে N2 এর মান কত কত হইতে পারে? 2 এর বড়, অর্থাৎ 3 থেকে শুরু করে 3 4 5 6 ইনফিনিটি পর্যন্ত হতে পারে। ঠিক আছে, ইলেকট্রন গুলা যদি 3 নাম্বার শক্তি স্তরে ফেরত আসে, তখন এটাকে কি বলা হয়? একটু আমাকে বলে যাও তো। ফেস চেন। ফেস চেন। আর যদি ইলেকট্রন 4 নাম্বার আসে, তখন বলা হয় কি সিরিজ? ব্রাকেট সিরিজ। আর যদি ইলেকট্রন গুলা কোথায় আসে? 5 নাম্বার শক্তি স্তরে আসে, তখন এটাকে বলা হয় ফোন সিরিজ বা ফার্ন সিরিজও বলা হয়। এই ক্ষেত্রে শরীফ আমাকে বলো তো, যে ব্রাকেট সিরিজের ক্ষেত্রে N2 এর মান কত কত হতে পারে? ব্রাকেট সিরিজের জন্য 5 4 থেকে বেশি হবে, 6 5 6 ডট 7 ডট থেকে ডট ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি হতে পারে। ঠিক আছে, গুড। আচ্ছা, এইখান থেকে খেয়াল করবা, এই লাইম্যান সিরিজ যেটা আছে, এইটা তড়িৎ চুম্বক বর্ণালীর ইউভি অঞ্চলের মধ্যে থাকে। ঠিক আছে, তড়িৎ চুম্বক বর্ণালী যদি আমি এখন বলি নাই, আমি একটু পরে আলোচনা করব, সেখান থেকে একটু মনে রাখো, লাইম্যান সিরিজের যেটা, সেটা হচ্ছে ইউভি অঞ্চলে থাকে, অর্থাৎ আলট্রা ভায়োলেট রশ্মি বা অতি বেগুনি রশ্মির মধ্যে পড়ে। বামার সিরিজ যেটা, সেটা থাকে দৃশ্যমান আলোর মধ্যে পড়ে, দৃশ্যমান। আর যে যে প্যাসচেন ব্র্যাকেট ফোন, এগুলো হচ্ছে ইনফ্রারেড বা আয়ার রশ্মির মধ্যে থাকে। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য। ঠিক আছে, প্রশ্ন করতে পারে যে এই হাইড্রোজেন বর্ণালীর মধ্যে কোন সিরিজটি দেখা যায়? কোন সিরিজটি দেখা যায়? শান্ত শেখ। বামার সিরিজ। বামার সিরিজ, রাইট, বামার সিরিজ। আচ্ছা, এইখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা, যদি আমি বলি ধরো বামার সিরিজ, যে কোনো সিরিজের জন্যই তোমার হচ্ছে নিম্ন শক্তি পাবা তুমি। ধরো আমি বললাম বামার সিরিজ, যে কোনো সিরিজের জন্য, যে কোনো সিরিজের জন্য আমি যদি তোমাকে বলি বামার সিরিজ, তাহলে বামার সিরিজ বললে এখানে N1 এর মান কত হবে? N1 এর মান 2। 2 হবে। ঠিক আছে, আমি যদি বলি ব্র্যাকেট সিরিজ, ব্র্যাকেট সিরিজ, তাহলে N1 ব্র্যাকেট এর মান N1 কত এর হবে? মান 4। 4 হবে। আচ্ছা, এখন আমাকে বলো তো, যে বামার সিরিজের জন্য N2 এর মান কত কত হইতে পারে? 2 এর থেকে বেশি। 2 এর থেকে বেশি, তাহলে 3 3 হইতে 4 পারে। 5 আবার ইনফিনিটি। N2 এর মান কি হইতে পারে? ইনফিনিটি হইতে পারে। যখন N2 এর মান হবে 3, তখন এইখানে নিম্ন শক্তি পাওয়া যাবে, মানে শক্তির মান বা হচ্ছে বর্ণালী যেটা পাওয়া যাবে, বর্ণালীতে আলো যেটা পাওয়া যাবে বা শক্তি যেটা পাওয়া যাবে, বিকিরিত শক্তির মান পাওয়া যাবে হচ্ছে কম। আর যদি ইনফিনিটি থেকে কোনো একটা ইলেকট্রন ফেরত আসে, সেক্ষেত্রে শক্তি পাওয়া যাবে বেশি। ঠিক আছে, উচ্চ শক্তি। এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে,
এমসিকিউতে আসতে পারে কিন্তু, মানে যত দূর থেকে একটা ইলেকট্রন আসবে তত শক্তি নির্গত করবে, ঠিক আছে? যত দূর থেকে, যত দূর থেকে ইলেকট্রন ফেরত আসবে বিকিরিত শক্তির মান বেশি হবে। মান বেশি। So, আমি যদি তোমাকে প্রশ্ন করি, সবাই প্রশ্নটা খেয়াল করো। আমি যদি বলি ব্রাকেট সিরিজের জন্য, ব্রাকেট সিরিজের সর্বনিম্ন শক্তির জন্য N1 এবং N2 এর মান কত? বিনয় বলো। জি ভাই, ব্রাকেট সিরিজের, N1 এর মান হ্যাঁ, N1 এর মান কত? N1 এর মান হচ্ছে 4 4। আর N2 এর মান 5। 5। বাট আমি যদি বলতাম সর্বোচ্চ শক্তির জন্য, তখন N2 এর মান কত হতো? N2 এর মান ইনফিনিটি। রাইট, ওকে। সো এইখান থেকে আমি হচ্ছে একটা ফর্মুলা শিখবো, ঠিক আছে? হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখবো, সেটা হচ্ছে কি, যে নিউ বার সমান সমান 1/λ ইকুয়ালস টু RH 1/N1 স্কয়ার মাইনাস 1/N2 স্কয়ার, যেখানে নিউ বার হচ্ছে কি তরঙ্গ সংখ্যা, নিউ বার কি তরঙ্গ সংখ্যা, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা, বা এটাকে কম্পন সংখ্যাও বলা হয়, কম্পন সংখ্যা। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর এইচ কি? আর হচ্ছে রিডবার ধ্রুবক। আচ্ছা, রিডবার ধ্রুবকের মান কত বলো তো বিনয়? নেই ভাই। কারো মনে আছে রিডবার ধ্রুবকের মান? এই নিউবার্ট কম্পাঙ্ক বলেন এটাকে। না, নিউবার কম্পাঙ্ক না, কম্পাঙ্ক আর তরঙ্গ সংখ্যা এক জিনিস না। হ্যাঁ, কম্পাঙ্ক হচ্ছে তোমার এই নিউবার যেটা তরঙ্গ সংখ্যা, এটা এটা হচ্ছে কম্পন সংখ্যা, কম্পাঙ্ক না। ভাই ডিপ ব্রগলি না, ডিপ ব্রগলি ম্যাক্স ইজ ইকুয়াল টু ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক ইনটু আসতেছে ওই মিউ। জায়গাটাতে স্যার, ওই জায়গাতে আসতেছে। ম্যাক্স প্ল্যাঙ্কের যে ইকুয়েশনটা আছে ওইটা হচ্ছে E ইকুয়াল টু কি এইচ নিউ, আর এটা হচ্ছে নিউ বার। নিউ হচ্ছে কম্পাঙ্ক, ও আচ্ছা। ঠিক আছে? নিউ হচ্ছে কম্পাঙ্ক, আর এটা হচ্ছে নিউ বার। আর একটু, যেহেতু প্রশ্ন করছো তাহলে আর একটু বলে দেই। কম্পাঙ্ক সূত্র হচ্ছে সি বাই ল্যামডা, ঠিক আছে? নিউ ইকুয়ালস হচ্ছে সি বাই ল্যামডা, অর্থাৎ সি হচ্ছে কি আলোর বেগ। এটা তো আমি শেষ করতে পারলাম না। আচ্ছা, সি হচ্ছে কি আলোর বেগ, ওই জায়গায় আসতেছি পরে। সি হচ্ছে আলোর বেগ, অর্থাৎ বেগকে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে? তাহলে ই ইকুয়াল টু হচ্ছে এইচ সি বাই ল্যামডা। এখান থেকে একটা সূত্র শিখে ফেললাম আমরা। আর ই হচ্ছে কি, ই হচ্ছে বিকিরিত শক্তি, ই হচ্ছে বিকিরিত শক্তি। এইচ কি, এইচ এর মান কত বলতো বিনয়? এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, মান কত? 6.626 10⁻³ জুল সেকেন্ড। এই মানগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। সবাই একটু আনমিউট করো, একটু রেসপন্স করো। আর এইচ, জি ভাই। আর এইচ এর মান কত? 109,678 পার সেন্টিমিটার, ঠিক আছে? এই যে দেখো কম্পন সংখ্যা, কম্পন সংখ্যার ডেফিনেশনটা কি, প্রতি একক দৈর্ঘ্যে যতগুলা কম্পন দেয় বা যতগুলা তরঙ্গ দেয় সেটা হচ্ছে কম্পন সংখ্যা প্রতি একক দৈর্ঘ্যে, অর্থাৎ প্রতি সেন্টিমিটারে। আর কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যতগুলা কম্পন দেয়, ঠিক আছে? তো
তরঙ্গ সংখ্যা হচ্ছে প্রতি মিটার দৈর্ঘ্যে যতগুলো কম্পন দেয় সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা বা কম্পন সংখ্যা, আর কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে যতগুলো দেয় সেটা হচ্ছে কম্পাঙ্ক। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, মান হচ্ছে 6.626 10⁻34 জুল সেকেন্ড। আর এইচ হচ্ছে রিডবার্ড ধ্রুবক, এর মান হচ্ছে 109,678 পার সেন্টিমিটার। এটাকে ইচ্ছা করলে সাইন্টিফিক মোডেও লেখা যায় 1.09678 ইন্টু 10⁵ পার সেন্টিমিটার। এই মানটাকে ইচ্ছা করলে লেখা যায় 1.09678 ইন্টু 10⁻7 পার মিটার। ঠিক আছে, আর এটাকে ইচ্ছা করে লেখা যায় 1.09678 ইন্টু 10⁻²⁰ পার ন্যানোমিটার। তো এইখান থেকে এই যে পার মিটার অর্থাৎ মিটার এবং ন্যানোমিটার এককে যে ভ্যালু দুইটা আছে, এই ভ্যালু দুইটা যেন অবশ্যই অবশ্যই মুখস্থ থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের অঙ্কে দরকার পড়বে। আর এখান থেকে একটা জিনিস বলে দেই, 1 মিটার মানে হচ্ছে 10⁹ ন্যানোমিটার। 1 মিটার মানে হচ্ছে 10⁹ ন্যানোমিটার। যতটুকু বলছি এই পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা শরীফ বলো তো N1 কি আর N2 কি? N1 হলো নিম্নতম শক্তি স্তর আর N2 হলো উচ্চতর শক্তি স্তর, যেটা রাইট থেকে ইলেকট্রন আসতেছে। রাইট, N1 হচ্ছে নিম্ন শক্তি স্তর, N2 হচ্ছে উচ্চ শক্তি স্তর। আচ্ছা, আর আমরা তো এগুলা ইকুয়েশন শিখলামই যে নিউ বার সমান সমান হচ্ছে 1/λ, অর্থাৎ নিউ বার সমান সমান আর এইচ 1/n1² - 1/n2²। আচ্ছা, এটা যদি আমরা পেরে থাকি তাহলে এখন আমরা একটা ম্যাথ দেখব। ঠিক আছে, সূত্রটা সবাই বুঝতে পারছো? সূত্রটা সবাই জি বুঝতে ভাই। পারছো? দুইটা সূত্র, এটা একটা সূত্র আর একটা হচ্ছে কি E = hc/λ, আর ই হচ্ছে কি বিকৃত শক্তির মান। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো তো এই অঙ্কটা কিভাবে করব, এই যে সি নাম্বার অঙ্কটা। এই অঙ্কটা কিভাবে করব? এই নাম্বারটা ভাই প্রথমে ইজ ইকুয়াল টু এইচসি ডিভাইডেড বাই ল্যামডা সূত্র দিয়ে প্রয়োগ করব। রাইট, আমরা কি জানি, hc/λ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ল্যামডা চাইছে, তাহলে hc/e। তাহলে এখানে h এর ভ্যালু দেয়া আছে, আমরা জানি মুখস্থ 6.626 10⁻34। সি এর মান কত? আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ই এর মান তো দেয়া আছে 2.32 × 10⁻18 জুল। শেষ, ক্যালকুলেশন করলে যেটা আসবে তত মিটার হচ্ছে উত্তর। বুঝতে পারছো? পারা যাবে? জি ভাইয়া। আচ্ছা, এটা যদি বুঝে থাকো ছোট্ট একটা ম্যাথ দিব, এবং একটা ম্যাথ দিয়ে মোটামুটি সবগুলো যেন করতে পারো।
প্রশ্ন বোঝা গেছে। হাইড্রোজেনের একটি ইলেকট্রন এন শেল থেকে এল শেলে লাফিয়ে পড়লে উৎপন্ন বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য কত হবে? পারা যাবে? পারা যাবে? জি ভাই। কিভাবে করবা বলো? কে বললা জি ভাই? বিনয় বলো কিভাবে করবো? ই এর একটা সূত্র দিলেন না মাত্র, 1/n ঋৎবাক রাইট, ধ্রুবকের সাথে গুণ করে। 1/λ ইকুয়ালস টু কি সূত্র? আর এইচ 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তাহলে আমাকে একটু বলো তো এখানে n1 এর ভ্যালু কত এবং n2 এর ভ্যালু কত? সবাই আনমিউট করো, আমাকে হেল্প করো, যে পারবে সেই উত্তর দিবে। n1 এর মান কত? 2 n1 এর মান হচ্ছে 2। 2, n2 এর মান 4। 4, রাইট। কারণ n শেল মান হচ্ছে কি চতুর্থ শক্তি স্তর, ঠিক আছে, আর এল শেল মান হচ্ছে 2 নাম্বার শক্তি স্তর। এই যে প্রথমটা হচ্ছে কে শেল, পরেরটা হচ্ছে এল শেল, 3 নাম্বার শক্তি স্তর হচ্ছে এম শেল, 4 নাম্বার শক্তি স্তর হচ্ছে এন শেল। শেষ। আর এইচ এর মান কোনটা বসাবো বলো? শান্ত, বিনয়, তোকে যেটা, শরীফ আনমিউট করো, বলো আর এইচ এর মান কোনটা বসাবো? ওই যে ভাই মিটার এককে যেটা আছে সেটা। রাইট, কত বলো? 0.09678 এরকম কিছু, 10⁻7, হ্যাঁ 7 মিটার। ক্যালকুলেটর নাও সবাই। 1.09678 into 10 to the power 7 1/2 স্কয়ার মাইনাস 1/4 স্কয়ার। ক্যালকুলেটরে চাপ দিলে কত আসবে? 1/λ মান। সবাই ক্যালকুলেটরে চাপ দাও একটু। ভাই এনে মিটার এককটাই নেওয়া হইলো কেন, এটা একটু বললে ভালো হতো। তোমরা বলছো এই জন্য আমি নিচ্ছি, ঠিক আছে। তুমি যে মানে ইউনিট নিবা সেই ইউনিটেই তোমার উত্তর আসবে, তবে মিটারে নেওয়া ভালো, ঠিক আছে। কারণ আচ্ছা ঠিক হচ্ছে আছে। আমি আচ্ছা ভাই। এটার পর একটা ম্যাথ দিব, দেখবা এই ম্যাথটাকে একটু চেঞ্জ করে দিব, ঠিক আছে। তখন হচ্ছে মিটারে নিয়ে কাজ করলে তাহলে উত্তরটা করা তোমার জন্য সহজ হবে। তো সে ভ্যালু করতেছো কেউ? জি ভাই। ওকে ভাই করো। ভাই 4.86 into 10⁻⁻7। আচ্ছা ভাই ল্যামডার মান বের করছে একবারে, 1/λ না। আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে একটা 1/λ এর মান পাবো, ওইটাকে যদি আমি উল্টাই দিই তাহলে কত আসবে? 4.8627 হ্যাঁ into 10⁻⁻7 মাইনাস -7। মাইনাস 7 মিটার। তো এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। পারা যাবে? পারা যাবে? জি ভাই। আচ্ছা, এইখান থেকে কয়েকটা জিনিস একটু বলি। সেটা হচ্ছে আহ তড়িৎ চুম্বক বর্ণালী। তড়িৎ চুম্বক বর্ণালী কাকে বলে? ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎ চুম্বকীয় বর্ণালী। আচ্ছা, তড়িৎ চুম্বক বর্ণালী হচ্ছে অর্থাৎ যে বর্ণালীর সাথে একই সাথে কি থাকে? তড়িৎ ক্ষেত্র থাকে, চুম্বক ক্ষেত্র থাকে, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র থাকে। তো তড়িৎ চুম্বকীয় বর্ণালী হচ্ছে অনেকগুলা, যেমন আছে মহাজাগতিক রশ্মি, তারপর আছে হচ্ছে গামা রশ্মি, এরপরে আছে হচ্ছে এক্স রে রশ্মি, এরপর আছে আলট্রা ভায়োলেট রশ্মি, যেটাকে আমরা অতি বেগুনি রশ্মি নামে চিনি। এরপরে আছে দৃশ্যমান রশ্মি, দৃশ্যমান রশ্মি। এরপরে আছে হচ্ছে অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি যেটাকে আমরা বলি আয়ার রশ্মিও বলি। তারপর আছে মাইক্রোওয়েভ রশ্মি, মাইক্রোওয়েভ রশ্মি।
এরপর আছে রেডিও ওয়েভ রশ্মি, রেডিও ওয়েভ রশ্মি। এইখানে আমি এই বোর্ডে যতগুলা লিখছি এই সবগুলাই হচ্ছে তড়িৎ চুম্বক বর্ণালী। এখন এই তড়িৎ চুম্বক বর্ণালীটা যে আমি লিখছি, এটা লিখছি একটা ক্রম অনুযায়ী, অর্থাৎ এই লেফট সাইড থেকে যত তুমি রাইট সাইডে যাবা তত এখানে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাইতে থাকবে। তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। তোমাকে প্রশ্ন করবে এমসিকিউতে যে যে কোনো চারটা ধরো তুলে দিবে, চারটা দিয়ে তোমাকে বলবে এদের মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। ঠিক আছে, পারা যাবে না? কিভাবে পারা যাবে? পারা যাবে, তাই না? আচ্ছা, তো এইটা মনে রাখার একটা টেকনিক আছে, আমি এইভাবে মনে রাখি। এই যে মহা জগতের গামা রঞ্জনকে অতি বেগুনি দৃশ্যে অবলোহিত করেছে রেডিও টিভি। তা আমি এইভাবে মনে রাখি আর কি। ঠিক আছে, যে এই যে মহাজগতের মানে মহাজাগতিক রশ্মি, গামা মানে গামা রশ্মি, রঞ্জন মানে এক্স রে রশ্মি, অতিবেগুনি ইউভি রশ্মি, দৃশ্যমান দৃশ্যমান রশ্মি, অবলোহিত অবলোহিত রশ্মি করেছে ক থেকে মাইক্রোওয়েভ, রেডিও থেকে রেডিও ওয়েভ। সো আমি এটা দিয়ে মনে রাখি, মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে অবলোহিত করেছে রেডিও টিভি। তো এই তড়িৎচুম্বক বর্ণালীর মধ্যে লেফট সাইড থেকে যত রাইট সাইডে যাবা তরঙ্গ দৈর্ঘ্য তত বৃদ্ধি পাচ্ছে। এইখানে এই যে আমাদের যেটা আছে দৃশ্যমান রশ্মি, এটা মনে রাখার একটা টেকনিক আছে। ঠিক আছে, দৃশ্যমান রশ্মির মধ্যে কি কি আছে বলতে পারবা? বেনিয়া সহ কলা। রাইট, বেনিয়া সহ কলা, ভেরি গুড। বেগুনি, নীল আসমানি, সবুজ হলুদ, কমলা লাল। তো এই যে দৃশ্যমান আলো আছে, এই দৃশ্যমান আলোর এই দৃশ্যমান যে আলো আছে এই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 380 থেকে 780 ন্যানোমিটার। ঠিক আছে, অনেক জায়গায় 400 থেকে 700 ন্যানোমিটারও বলে। 380 থেকে 780 ন্যানোমিটার হচ্ছে কি এই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এটা একটু মনে রাখবো, 380 থেকে 780 ন্যানোমিটার। এর মধ্যে এই যে বেগুনি, এটার হচ্ছে কত 380 থেকে 424, তারপর হচ্ছে 424 ন্যানোমিটার। এরপর নীল যেটা আছে 424 থেকে 450 ন্যানোমিটার। ঠিক আছে, এরপর আসমানি যেটা আছে সেটা হচ্ছে 450 থেকে তোমার আহ খুব সম্ভবত 500 মনে হয়, আমি শিওর না, এটা একটু দেখে নিবা বইতে। তো আসমানিটা হচ্ছে 450 থেকে শুরু। হ্যাঁ, তো এরকম করে যে রেঞ্জটা আছে এটা হচ্ছে গোসারের বই থেকে বা নাকসারের বই থেকে একটু পড়ে নিবা। ঠিক আছে, গোসার বা নাকসারের বই থেকে এটা রেঞ্জটা দেয়া আছে, এই রেঞ্জটা একটু বা পড়ে এই নিতে রেঞ্জটা হবে। আছে না একটু মানে কবির স্যারের বই একরকম, স্যারের বইটা দেখবা তবে না, হাজার হ্যাঁ, কবির স্যারের বইতে দেখবা না, হাজার নাকসারের বইতে যেটা আছে সেটাই দেখবা। ঠিক আছে, আচ্ছা কবির ভাই, স্যারের ঠিক আছে। বইতে। হ্যাঁ, এই রেঞ্জটা একটু মাথায় আচ্ছা রাখতে ভাই, হবে। আরেকটা একটু এই টপিকের বাইরে একটা প্রশ্ন আছে ভাই। জি, মোলার গ্যাস ধ্রুবক লিটার অ্যাটমসফিয়ারে আমাদের এই যে কবিরের বই আছে 0.0821, কিন্তু হাজারিনাগের বই আছে 0.0822। একই জিনিস, কোনো সমস্যা নাই। 0.0821 বা 0.082 একই জিনিস। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, আমরা যে জায়গাটাতে ছিলাম, তাহলে এইখানে যদি এই প্রশ্নটা একটু ঘোরাই দিত, যদি বলতো হাইড্রোজেনের একটা ইলেকট্রন এন শেল থেকে এল শেলে লাফিয়ে পড়লে উৎপন্ন বর্ণালী কি দৃশ্যমান হবে, সেটা যদি বলতো উৎপন্ন বর্ণালী কি দৃশ্যমান হবে, উত্তর কি হতো বলতো? উত্তর কি হতো? বিনয়, শান্ত, শরীফ, আনমিউট করো, বলো উৎপন্ন বর্ণালী কি দৃশ্যমান হবে? এটার ক্ষেত্রে জি ভাই, দৃশ্যমান হবে। কেন হবে? জি ভাই। কেন হবে শরীফ? ভাই, এটা যদি ন্যানোমিটারে নেই তাহলে 485 আসে, আর যেটা দৃশ্যমান। বুঝি নাই, আবার বলো।
নরমালি আমরা তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে ন্যানোমিটারে হিসাব করছি, তো এখন এটাকে যদি ন্যানোমিটারে নেই তাহলে 486 আসে, যেটা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ভেরি গুড। সো আমি যদি এখানে ল্যামডা যেটা আছে এটাকে যদি ন্যানোমিটার নিই তাহলে 4.86 ইনটু 10⁻⁷ মিটার থেকে ন্যানোমিটার যাওয়ার জন্য 10⁹ দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, গুণ করলে হবে এটা 486 ন্যানোমিটার। ঠিক আছে, 486 ন্যানোমিটার। এইটা হচ্ছে দৃশ্যমান আলোর রেঞ্জের মধ্যে পড়ছে, 380 থেকে 780 ন্যানোমিটার মধ্যে পড়ছে। ঠিক আছে, সো দৃশ্যমান আলোর রেঞ্জের মধ্যে পড়ছে, দ্যাটস ওয়াই এটা হবে দৃশ্যমান। আনসার হচ্ছে কি হ্যাঁ দৃশ্যমান হবে। তো যদি এটা প্রশ্ন করে তাহলে কিন্তু এইটুকু বলে দিতে হবে, প্রথম থেকে এই পর্যন্ত আনসার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, যদি এটা এমসিকিউ আসতো তাহলে এটা ক্যালকুলেশন না করেও পারা যায়। তো কিভাবে, খেয়াল করো, ইলেকট্রনটা কোথায় ফেরত আসছে বলো তো, কোন শেলে? দ্বিতীয় শক্তি স্তরে ভাই। দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে বলো হাইড্রোজেনের ক্ষেত্রে দ্বিতীয় শক্তি স্তরে যদি কখনো ইলেকট্রন ফেরত আসে তখন সেখানে কি যেন বর্ণালী তৈরি হয়, কি আমার সিরিজ তৈরি হয়? রাইট, কি আমার সিরিজ? বামার সিরিজ। আর বামার সিরিজ কি আমরা বলছি না দৃশ্যমান? জি ভাই। বামার সিরিজ দৃশ্যমান বলছিলাম, মনে আছে? জি ভাই। তাহলে এইখানে কিন্তু এমসিকিউ তে যদি আসে তাহলে এটা ক্যালকুলেশন না করেও পারা যাবে। বুঝতে পারছো? বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, যদি এটা প্রশ্ন করতো যে দৃশ্যমান আলোর, একই প্রশ্ন, এইচ এর হাইড্রোজেনের একটি ইলেকট্রন এন শেল থেকে এল শেলে লাফিয়ে পড়লে বর্ণালীর উৎপন্ন বর্ণালীর উৎপন্ন বর্ণালীটা দৃশ্যমান আলোর কোন বর্ণের সাথে সামঞ্জস্যপূর্ণ? দৃশ্যমান আলোর কোন বর্ণের সাথে সামঞ্জস্যপূর্ণ? কোন বর্ণ হবে? দৃশ্যমান আলো কোন বর্ণের হবে? দৃশ্যমান আলো কোন বর্ণের হবে বলো তো, কোনটা হবে? এক মিনিট। কবিরের বই অনুযায়ী কমলা রং হবে। কবির না, আমি বলছি নাক স্যারের বই দেখবা। তাহলে এটা হবে হচ্ছে আসমানি, 486। 486, ঠিক আছে, এটা আসমানির মধ্যে পড়বে, আনসার হবে আসমানি। বুঝছো? বোঝা গেল? জি ভাই। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, যদি এই প্রশ্নটা থাকতো, বর্ণালী থেকে হাইড্রোজেনের একটি ইলেকট্রন, শান্ত একটু পড়ো তো কি লিখতেছি। হাইড্রোজেনের একটি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে লাফিয়ে লাফিয়ে পড়লে বর্ণালী শেষ করে বলতো। একবার শেষ করে লিখুন। হ্যাঁ, এখন পড়ো, প্রশ্নটা পড়ো। হাইড্রোজেনের একটি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে লাফিয়ে পড়লে বর্ণালীতে বামার সিরিজের 2 নম্বর তৈরি হয়। 2 নাম্বার লাইন। বর্ণালীর তরঙ্গ হ্যাঁ, 2 নাম্বার 2 একটা নম্বর লাইন হবে। লাইন তৈরি হয়। জি ভাই। 2 নম্বর লাইন তৈরি হয়। বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কত? হ্যাঁ, কিভাবে করবা? তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, কি বের করতে বলছে? ল্যামডা বের করতে বলছে। ল্যামডা ইকুয়ালস টু হোয়াট? কোন ফর্মুলা হবে? কোন ফর্মুলা বায়োজেনিক হবে? দৈর্ঘ্য সংশ্লিষ্ট যেটা আছে। হ্যাঁ, 1 বাই ল্যামডা ইকুয়াল টু আর এইচ 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এখন আমাকে বলো তাহলে এইখানে n1 কত হবে, n2 কত হবে? n1 কত হবে, n2 কত হবে? ভাই এন তো দুই, N1 হবে 2। n1 হবে আর 2। কেন 2? n1 2 কেন? আমার সিরিজের জন্য 2 না? ভেরি গুড, ভেরি গুড। যেহেতু বামার সিরিজ বলছে তাই n1 হবে কত, 2। কারণ হচ্ছে বামার সিরিজ তখন তৈরি হয় যখন হচ্ছে 2 নম্বর শক্তি ফেরত আসে। এখন n2 তো ডিরেক্টলি বলা নাই, n2 বের করতে হবে হচ্ছে n1 প্লাস লাইন নাম্বার।
ঠিক আছে, n1 প্লাস লাইন নাম্বার। তাহলে n1 কত, 2 প্লাস কয় নাম্বার লাইন বলছে, 2 নাম্বার, সো n2 এর মান হবে 4। বাকিটুকু পারা যাবে, বাকিটুকু পারা যাবে, n1 2 n2 হচ্ছে 4, বাকিটুকু পারা যাবে কিনা দেখো তো, এই ম্যাথটাই না পারা যাবে? জি ভাইয়া। ওকে, এখন খেয়াল করো, যদি এটা বলতো ধরো ব্র্যাকেট সিরিজের 3 নাম্বার লাইন, ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন, তাহলে বলো n1 আর n2 এর মান কত? ব্র্যাকেট সিরিজের তৃতীয় মানে নাম্বার লাইন 4 যদি বলে, তাহলে n1 হবে কত? 4 মনে হয়। জোরে বলো। লাইমেন n1 বার্নার 4 হবে। কোশ্চেন ব্র্যাকেট, তাহলে n1 মান হবে 4, কারণ 4 নাম্বার শক্তি স্তর ফেরত আসলে ব্র্যাকেট সিরিজ তৈরি হয়। আর তৃতীয় লাইন বলছে, তাহলে কত হবে, 4 প্লাস 3, তাহলে হচ্ছে 7। বুঝতে পারছো? n1 মান হচ্ছে 4, n2 এর মান হবে 7। ক্লিয়ার কিনা? জি ভাই। তো মোটামুটি এইগুলাই হচ্ছে বর্ণালী থেকে এই টাইপের ম্যাথ গুলাই আসে। বুঝতে পারছো? জি ভাই। আবার এটাও বলতে পারে, ধরো হাইড্রোজেনের একটি ইলেকট্রন তোমার হচ্ছে উচ্চ শক্তি স্তর থেকে ফেরত আসায়, উচ্চ শক্তি স্তর থেকে ফেরত আসায় বামার সিরিজ তৈরি হলো। ঠিক আছে, বামার সিরিজ তৈরি হলো, তাহলে ইয়েতে তাহলে বিকিরিত শক্তির সর্বোচ্চ মান কত? বিকিরিত শক্তির সর্বোচ্চ মান কত? ঠিক আছে, সেক্ষেত্রে n1 কত হবে আর n2 কত হবে বলো তো? বিনয় বলো, বিনয়। n1 হচ্ছে 2, 2 আর n2 n2 হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি, রাইট। তারপরে হচ্ছে E ইকুয়াল টু hc বাই ল্যামডা, আমরা ল্যামডা বের করব, ল্যামডা বের করার পরে এখানে বসাই দিব, তাহলে আমাদের উত্তর চলে আসবে। বুঝতে পারছো? এই 1 বাই ইনফিনিটি স্কয়ার দিলে 0 হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, 1 বাই ইনফিনিটি মান তো 0 আসবে। বুঝতে পারছো?